আসসালামু আলাইকুম, স্বাগতম ফ্রি অনলাইন স্কুলে। আজকে আমরা উপস্থিত হয়েছি একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের হাইড্রার অন্তর্গঠন নিয়ে। আমরা আমাদের এর আগের ক্লাসে অর্থাৎ পূর্বের ক্লাসে আমরা আমাদের হাইড্রার বহির্গঠন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা করব হাইড্রার অন্তর্গঠন নিয়ে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি হাইড্রা নিডারিয়া পর্বভুক্ত প্রাণী এবং হাইড্রার যে গঠন রয়েছে এটি হচ্ছে দ্বিভ্রূণস্তরী, অর্থাৎ হাইড্রার গঠন এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিস নামে দুটি স্তরে বিভক্ত থাকবে, যা ভ্রূণ স্তরের সময় এক্টোডার্ম এবং এন্ডোডার্ম নামে পরিচিত ছিল। তো আসি, এটি কোষ স্তরের মাঝে মেসোগ্লিয়া নামে একটি অকোষীয় জেলির মতো স্তর থাকে। অর্থাৎ আমরা আমাদের গত ক্লাসে আলোচনা করেছি যে দ্বিভ্রূণ স্তর রয়েছে এক্টোডার্ম এন্ডোডার্ম নামে, এবং এটি পরিণত বয়সে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসে পরিণত হয়। তার মাঝখানে একটি অকোষীয় জেলির মতো গঠন থাকে, এর নাম হচ্ছে মেসোগ্লিয়া। এখানে সেই মেসোগ্লিয়ার কথাই বলা হয়েছে। তো হাইড্রার যদি আমরা অন্তর্গঠন দেখি তাহলে আমরা মূল যে জিনিস দেখতে পাবো সেটি হচ্ছে দেহপ্রাচীর এবং কেন্দ্রীয় পরিপাক সংবহন গহ্বর বা সিলেন্ট্রন। তো আমি এখানে একটি হাইড্রার অন্তর্গঠনের চিত্র আর্ট করে রেখেছি। আমরা যদি এই মার্কার পেনটাকে একটি হাইড্রার সাথে তুলনা করি এবং এই হাইড্রাকে যদি প্রস্থ বরাবর সেকশন করি, আমি যদি লম্ব বরাবর সেকশন করি তাহলে এটা হবে লম্ব হচ্ছে, কিন্তু আমি যদি একে প্রস্থ বরাবর ব্লেড দিয়ে যদি আমি একে এপাশ দিয়ে কেটে দিই তাহলে এটি হচ্ছে প্রস্থ বরাবর। তো আমি এই মার্কার পেনটাকে যদি হাইড্রার সাথে তুলনা করি এবং একে যদি প্রস্থ বরাবর সেকশন করি তাহলে আমি দেখব হাইড্রার অন্তর্গঠন অণুবীক্ষণ যন্ত্রে ঠিক এরকম দেখাবে। অর্থাৎ এটি যেহেতু গোল, হাইড্রার দেহটিও গোল এবং এরকম সেকশন করলে এরকম দেখাবে। এখানে বাইরের একটি স্তর রয়েছে, দেহপ্রাচীর রয়েছে এবং মাঝখানে একটি পরিবহন সংবহন গঠন রয়েছে, এটি হচ্ছে সিলেন্ট্রন। তো হাইড্রার দেহপ্রাচীর মূলত কি নিয়ে গঠিত? এটি হচ্ছে বাইরের অংশ দেহপ্রাচীর, এবং মাঝখানে যে গহ্বরটি রয়েছে এটি হচ্ছে সিলেন্ট্রন। এবং হাইড্রার দেহপ্রাচীরের যে গঠন রয়েছে, এই যে দেহপ্রাচীরের যে কোষগুলো রয়েছে, এখানে আমরা দুই ধরনের কোষ দেখতে পাই। কীরকম? একটি হচ্ছে এপিডার্মিস অর্থাৎ বাইরের দিকের কোষ, অন্যটি হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস অর্থাৎ ভেতরের দিকের কোষ। তো এখানে আমরা দুই ধরনের কোষ দেখতে পাচ্ছি, যে এতটুকু দেখতে পাচ্ছি এবং এতটুকু দেখতে পাচ্ছি, মাঝখানে একটি ফাঁকা অংশ দেখতে পাচ্ছি। এই যে মাঝখানে যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছি জেলির ন্যায়, এটি হচ্ছে আমাদের মেসোগ্লিয়া। এটি কি? এটি হচ্ছে আমাদের মেসোগ্লিয়া। এবং এই যে বাইরের দিকে যে গঠনটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে ভ্রূণ অবস্থায় এক্টোডার্ম ছিল, যেটি পরিণত অবস্থায় গঠন হয়েছে এপিডার্মিস নামে। এপিডার্মিস এবং এই যে ভেতরে যে আরেকটি কোষ গহ্বর দেখতে পাচ্ছি এপিডার্মিস মেসোগ্লিয়া, তারপরে সিলেন্ট্রনের আগে যে আরেকটি কোষের মতো গঠন দেখতে পাচ্ছি এটি হচ্ছে আমাদের গ্যাস্ট্রোডার্মিস। এটিকে আমি এখানে দেই, এটি হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। তাহলে এই যে আমি হাইড্রাটিকে যদি প্রস্থ বরাবর সেকশন করি তাহলে আমরা এই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে এই গঠনগুলো দেখতে পাবো। এবং এই প্রস্থ বরাবর যে আমি সেকশন করলাম এটিকে যদি আমি জাস্ট এতটুকু যদি অংশ আমি দেখে থাকি, জাস্ট এতটুকু অংশ যদি আমি ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখে থাকি তাহলে আমি এই গঠনটি দেখতে পাবো এরকম। আমি এখানে আগে অঙ্কন করে রেখেছি, আমরা গঠনটি কীরকম দেখতে পাবো। এই প্রস্থ, এটা তো পুরো হাইড্রার প্রস্থচ্ছেদের চিত্র, ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে আমরা এভাবে দেখতে পাবো, কিন্তু আমি যদি এতটুকু একটু অংশ নিয়ে যদি আমি দেখি তাহলে আমি এর চিত্রটি এরকম দেখতে পাবো। এখানে হচ্ছে যে দেহপ্রাচীরের কোষসমূহ রয়েছে, আমরা প্রথমে বহির দেহপ্রাচীর অর্থাৎ বাইরের দিকে যে দেহপ্রাচীরটি রয়েছে তার কোষসমূহ নিয়ে আলোচনা করব। তো বাইরের দিকের এই দেহপ্রাচীরে কি কি কোষ দেখা যাবে, এই কোষের মধ্যে কি কি গঠন দেখা যাবে। তো আমরা এই বহির প্রাচীরের অর্থাৎ এপিডার্মিসের কোষ যেগুলো রয়েছে এগুলোর যদি গঠন দেখি তাহলে আমরা এখানে 7 ধরনের গঠন দেখতে পাবো। এই 7 ধরনের গঠনগুলো কি কি? 7 ধরনের গঠনগুলো হচ্ছে পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষ কোনগুলো? পেশি আবরণী কোষ হচ্ছে এই যে বাইরের দিকে যে কোষগুলো রয়েছে এটি হচ্ছে পেশি আবরণী কোষ, এবং এই পেশি আবরণী কোষটি হচ্ছে এপিডার্মিসের সমগ্র অংশ জুড়ে এই পেশি আবরণী কোষগুলোরই অবস্থান। তাহলে কোনগুলো পেশি আবরণী কোষ দেখতে পাচ্ছি? এই যে গঠনগুলো, এই কোষগুলো, এগুলো হচ্ছে আমাদের পেশি আবরণী কোষ।
পেশি আবরণী কোষ। তাহলে এই গেল আমাদের পেশি আবরণী কোষ। আর এই পেশি আবরণী কোষগুলো কিরকম হবে? এগুলো হবে মাথার দিকে, অর্থাৎ যে বাইরের প্রান্তটা সেটি হবে চওড়া এবং ভেতরের দিকে হবে তুলনামূলক সরু। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা চিত্রের মধ্যে দেখতেই পাচ্ছ। চিত্র যদি ভালো করে তোমরা বুঝতে না পারো তাহলে তোমরা তোমাদের বইটি হাতে নাও এবং বইয়ের মধ্যে তোমরা দেখতে পাবে চিত্রটি মাথার দিকের কোষগুলো চওড়া এবং নিচের দিকে এটি তুলনামূলক সরু। এটি হচ্ছে পেশি আবরণী কোষগুলো ঠিক এরকম, এবং এর মধ্যে কিছু মিউকাস পদার্থ থাকবে। কি থাকবে? কিছু মিউকাস পদার্থ থাকবে। মিউকাস পদার্থ হচ্ছে এই যে এগুলো, এই মাথার দিকে যে অংশগুলো রয়েছে এগুলো হচ্ছে মিউকাস পদার্থ। এগুলো হচ্ছে মিউকাস এবং এর বাইরের দিকে যে গঠনটি সেটি হচ্ছে কিউটিকল, অর্থাৎ এই পেশি আবরণী কোষগুলো কিউটিকল দিয়ে ঘেরা থাকবে। কোনগুলো কিউটিকল? এগুলো হচ্ছে কিউটিকল। এই হচ্ছে পেশি আবরণী কোষের গঠন। তাহলে আমরা পেশি আবরণী কোষের কাজ দেখে নেই। পেশি আবরণী কোষের কাজ কি? হাইড্রার দেহে যে পেশি আবরণী কোষগুলো রয়েছে এগুলোর কাজ কি? এগুলোর কাজ যদি আমরা দেখি তাহলে দেখব আবরণী কোষের মতো দেহ আবরণ সৃষ্টি করে দেহকে রক্ষা করে। যেহেতু এপিডার্মিস হচ্ছে বাইরের দিকে এবং এটি আবরণী কোষের কাজ করছে, সো এটি এই উদ্ভিদ দেহটিকে রক্ষা করছে। কে রক্ষা করছে? এই বহির্গঠনের পেশি আবরণী কোষ রক্ষা করে থাকছে। প্রবর্ধনগুলো সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে পেশির মতো কাজ করে থাকে। এই যে এখানে আমরা কতগুলো খাঁজের মতো দেখতে পাচ্ছি, এগুলো এই প্রবর্ধনগুলো দেহের মধ্যে সংকুচিত হতে পারে, আবার প্রসারণও ঘটাতে পারে। এবং এই হ্রাস বৃদ্ধি, এই সংকোচন প্রসারণের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে কি করে থাকে? এগুলো উদ্ভিদ দেহে পেশির কাজ করে থাকে। মিউকাস দানা কিউটিকল ক্ষরণ করে ও দেহ পিচ্ছিল রাখে। এই যে মিউকাস দানাগুলো দেখতে পাচ্ছি এগুলো কি করে? দেহ থেকে কিউটিকল ক্ষরণ করে এবং দেহটাকে পিচ্ছিল রাখে। কোষগুলো একাধিক নেমাটোসিস্ট বহন করে। আমরা এই কোষের গঠনে দেখতে পাবো এগুলো কতগুলো নেমাটোসিস্ট বহন করে। এটি আমরা এই এপিডার্মিসের যে 7টি ধাপ রয়েছে তার মধ্যে একটি ধাপের নাম হচ্ছে নিডোসিল, সেখানেই আমরা দেখে নিব এটি। তোমরা আপাতত এখন শুনে নাও যে কোষগুলো একাধিক নেমাটোসিস্ট বহন করে। একদিকে দেহাবরণ, অন্যদিকে পেশির মতো কাজ করে বলে এসব কোষগুলোকে পেশি আবরণী কোষ বলা হয়। তাহলে এই পেশি আবরণী কোষ বলার কারণ কি? একদিকে সংকোচন প্রসারণের মাধ্যমে এটি পেশির কাজ করছে, অন্যদিকে এটি আবরণ তৈরি করছে। এজন্য এই কোষগুলো বলা হচ্ছে দেহ আবরণী, পেশি আবরণী কোষ। তাহলে এই গেল আমাদের পেশি আবরণী কোষ। এবার আমরা আসি ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ সম্পর্কে যেটা কথা না বললেই নয় সেটি হচ্ছে, আমরা যখন হাইড্রার পরিচিতি পর্বে হাইড্রা নিয়ে বহির্গঠন যখন পড়েছিলাম তখন আমি বলেছিলাম যে রূপকথার 9 মাথাওয়ালা ড্রাগনের সাথে হাইড্রাকে তুলনা করা হয়, কেননা হাইড্রার পুনরুৎপাদন ক্ষমতা রয়েছে। অর্থাৎ হাইড্রার কোনো দেহের কোনো অংশ নষ্ট হয়ে গেলে বা ক্ষত হয়ে গেলে হাইড্রা তৎক্ষণাৎ সেটি পুনরুৎপাদনের মাধ্যমে পুনর্গঠন করে নিতে পারে। এটি কিসের মাধ্যমে করে? এটি ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে করে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, এই যে এপিডার্মিসের গঠনে যে একটি অঙ্গ রয়েছে ইন্টারস্টিশিয়াল কোষ, এই ইন্টারস্টিশিয়াল কোষের মাধ্যমে হাইড্রার দেহের পুনরুৎপাদন করে থাকে। তো ইন্টারস্টিশিয়াল কোষটি কি? পেশি আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে গুচ্ছাগারে মেসোগ্লিয়া ঘেঁষে এসব কোষ অবস্থান করে। তো এই যে পেশি আবরণী কোষের যে সরু স্থানটা রয়েছে, এই সরু স্থানে কি বলছে? মেসোগ্লিয়া ঘেঁষে। এই যে এটা মেসোগ্লিয়া, এই মেসোগ্লিয়া ঘেঁষে যে গুচ্ছাকারে যে কোষগুলো অবস্থান করে সেই কোষটি হচ্ছে পেশি আবরণী কোষ। এগুলো গোল বা 3 কোণা এবং সুস্পষ্ট নিউক্লিয়াস, মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম, কিছু মাইটোকন্ড্রিয়া যুক্ত। তাহলে পেশি আবরণী কোষগুলোতে কি কি থাকছে? সুস্পষ্ট নিউক্লিয়াস থাকছে, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকছে, রাইবোজোম থাকছে ও কিছু মাইটোকন্ড্রিয়া থাকছে। তাহলে আমাদের এখানে ইন্টারস্টিশিয়াল কোষগুলো কি? এই যে গুচ্ছাকারে এগুলো অবস্থান করছে, এই যে এই কোষগুলো গুচ্ছাকারে থাকছে, এই কোষটি হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ। তাহলে এই যে গঠনটি এটি হচ্ছে আমাদের ইন্টারস্টিশিয়াল কোষ। তো ইন্টারস্টিশিয়াল কোষের আমরা আমি কাজ তো আগে যেটা প্রধান কাজ ইন্টারস্টিশিয়াল কোষের তোমাদের আমি পূর্বেই বলে দিয়েছি যে এটি হচ্ছে হাইড্রার পুনরুৎপাদন ক্ষমতা তৈরি করে। পুনরুৎপাদন ক্ষমতা যে রয়েছে এটি মূলত ইন্টারস্টিশিয়াল কোষের কারণে রয়েছে। তো আমরা এই ইন্টারস্টিশিয়াল কোষের কাজগুলো তোমাদের বইয়ের সাথে মিলিয়ে নিই। এসব কোষ প্রয়োজনে অন্য যে কোনো ধরনের বহিঃত্বকীয় কোষে পরিণত হয়।
এই কোষগুলো যদি প্রয়োজন মনে করে, হাইড্রার দেহ যদি প্রয়োজন মনে করে, তাহলে এগুলো অন্য কোনো বহিধরনীয় কোষেও পরিণত হতে পারে। পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে অংশ নেয়। আমি এটা প্রথমেও বলেছি, বারবার করে বলেছি যে এই যে হাইড্রার পুনরুৎপত্তি যে গঠনটা ঘটে, যে পুনর্গঠন করে থাকে এবং মুকুল উৎপন্ন করে থাকে কোনো ক্ষতস্থান নষ্ট হয়ে গেলে, এটি যার মাধ্যমে পুনর্গঠন হয়ে থাকে সেটি হচ্ছে এই ইন্টারস্টিশিয়াল কোষ। এবং কিছুদিন পর পর অন্যান্য কোষে পরিণত হয়ে দেহের পুনরকোষের স্থান পূরণ করে। এই যে কোনো স্থান ক্ষতিগ্রস্ত হলে এই কোষগুলো নতুনভাবে গঠন করে সেই পুনরকোষের ক্ষতস্থানটি পূরণ করে থাকে। এবার আমরা আরেকটি কোষ নিয়ে আলোচনা করব, যে 7টি কোষের মধ্যে এবার 3 নম্বর কোষ, সেটি হচ্ছে আমাদের সংবেদী কোষ। এই সংবেদী কোষটি মূলত কি? এই সংবেদী কোষটি হচ্ছে এগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে সমকোণে ও বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, তবে কোষিকা, হাইপোস্টম ও পদতলের চারিদিকে বেশি দেখা যায়। কোষিকা, হাইপোস্টম, পদতল নিয়ে যদি তোমাদের প্রশ্ন জাগে যে এগুলো কি, কোথায় আছে, তাহলে তোমরা আমাদের হাইড্রার বহির্গঠনের ক্লাসটি দেখতে পারো। সেখানে কোষিকা, হাইপোস্টম এবং পদতল নিয়ে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। প্রতিটি কোষ লম্বা ও সরু। এই সংবেদী কোষগুলো দেখতে কেমন হবে? লম্বা হবে এবং সরু হবে। এর মুক্ত প্রান্ত থেকে সূক্ষ্ম সংবেদী রোম বেরোয় এবং অপর প্রান্ত থেকে গুটিকাময় সূক্ষ্ম তন্তু নির্গত হয়ে স্নায়ুতন্ত্রের সাথে সংযুক্ত থাকে। তাহলে এই সংবেদী কোষগুলো কি হচ্ছে? এর মুক্ত প্রান্ত থেকে একটি সংবেদী রোম বের হচ্ছে এবং অপর যে গোড়ার দিকে যেটি রয়েছে সেটি কি করে? স্নায়ুতন্ত্রের সাথে যুক্ত হয়ে থাকে। তাহলে আমরা দেখে নিই আমাদের এখানে কোনটি সংবেদী কোষ। এই যে লম্বাকার যে কোষটি রয়েছে এটি হচ্ছে আমাদের সংবেদী কোষ। এটি কি? এটি হচ্ছে আমাদের সংবেদী কোষ। সংবেদী বানান, হ্যাঁ, এটি হচ্ছে আমাদের সংবেদী কোষ। আমরা জেনে নিই সংবেদী কোষগুলো কি। সংবেদী কথাটি দ্বারা কি বোঝাচ্ছে? সংবেদন, উদ্দীপনা, এই রিলেটেড। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিক ধরেছ, এই সংবেদী কোষ উদ্দীপনা ক্রিয়েট করে থাকে। তো আমরা দেখি এর কাজটি কি। পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা যেমন আলো, তাপ প্রভৃতি গ্রহণ করে স্নায়ু কোষে সরবরাহ করে। যেহেতু সংবেদী কোষটি স্নায়ু কোষের সাথে সংযুক্ত, এই যে স্নায়ু কোষের সাথে সংযুক্ত, সেহেতু এটি বাইরে থেকে যে তাপ, সূর্যের আলো এবং যে শীতল পরিবেশ, যে পরিবেশে থাকুক না কেন, এই যে ফিলগুলো যে করে থাকে, এই উদ্দীপনাটি কি করে? গ্রহণ করে স্নায়ু কোষে স্থানান্তরিত করে থাকে। এটি কে স্থানান্তরিত করে থাকে? এটি সংবেদী কোষ স্থানান্তরিত করে থাকে। তো গেল আমাদের সংবেদী কোষ। এবার আসি আমরা স্নায়ু কোষ নিয়ে। স্নায়ু কোষ, এসব কোষ মেসোগ্লিয়ার ঘেঁষে অবস্থিত, অনিয়ত আকার বিশিষ্ট এবং একটি ক্ষুদ্র কোষ দেহ 2 বা ততোধিক সূক্ষ্ম শাখান্বিত স্নায়ুতন্ত্র নিয়ে গঠিত। তন্তুগুলো পরস্পর মিলে স্নায়ু জালিকা গঠন করে। এই যে এটি এপিডার্মিস এবং এর নিচে যে গ্যাস্ট্রোডার্মিসটি রয়েছে তার মাঝখানে ফাঁকা স্থানটি হচ্ছে মেসোগ্লিয়া। তো এই স্নায়ু কোষগুলো কি করবে? এগুলো মেসোগ্লিয়ার মধ্যে অবস্থান করবে এবং এই স্নায়ু কোষের একটি দেহ থাকবে এবং 1 বা একাধিক ক্ষুদ্র শাখান্বিত তন্তু থাকবে। আর কতগুলো স্নায়ু কোষ একসাথে গঠিত হয়ে স্নায়ু কোষ জালিকা গঠন করে থাকে। তো স্নায়ু কোষ কোনগুলো? এই যে এটি হচ্ছে স্নায়ু কোষ। স্নায়ু, তো এই যে এই গঠনটি হচ্ছে আমাদের স্নায়ু কোষ। তো স্নায়ু কোষের কাজ কি? ওই যে সংবেদী কোষ উদ্দীপনা গ্রহণ করে স্নায়ুতন্ত্রে পাঠালো, তো এখন স্নায়ু কোষ কি করবে? এই সংবেদী কোষে সংগৃহীত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে থাকে। স্নায়ু কোষের কাজ হচ্ছে যে উদ্দীপনাটি সংবেদী কোষ গ্রহণ করে স্নায়ু কোষে পাঠালো, স্নায়ু কোষ সেই উদ্দীপনাটি, সেই ফিলিংসটি ওই জীবদেহের অর্থাৎ হাইড্রার সারা দেহে পৌঁছায় দিবে। এটি হচ্ছে স্নায়ু কোষের কাজ। এবার আসলাম গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ কি? এরা লম্বাকৃতি নিঃস্রাবী দানা বিশিষ্ট এক ধরনের পরিবর্তিত এপিডার্মাল কোষ। মুখছিদ্রের চারিদিকে ও পাদচাকতিতে এদের প্রচুর পরিমাণে দেখা যায়। তাহলে গ্রন্থি কোষগুলো কোথায় দেখা যায়? গ্রন্থি কোষগুলোর মুখছিদ্র এবং পাদচাকতিতে প্রচুর পরিমাণে দেখা যায়। এই গ্রন্থি কোষগুলো কোনগুলো? এই গ্রন্থি কোষগুলো এখানেই রয়েছে। এই যে এগুলো হচ্ছে গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ এগুলো সবচেয়ে বেশি কোথায় দেখা যায়? এগুলো সবচেয়ে বেশি দেখা যায় মুখছিদ্রে এবং পাদচাকতির মধ্যে।
এই গ্রন্থিকোষের কাজ কি? মিউকাস ক্ষরণ করে দেহকে কোনো বস্তুর সঙ্গে লেগে থাকতে সাহায্য করে, বুদবুদ সৃষ্টি করে ভাসতে সাহায্য করে, ক্ষণপথ সৃষ্টি করে চলনে অংশগ্রহণ করে এবং মুখ ছিদ্রের গ্রন্থিকোষের ক্ষরণ খাদ্য গলধকরণে সাহায্য করে। তাহলে এই গ্রন্থিকোষ যে মিউকাস ক্ষরণ করছে এটি কি করে? এটি কোনো খাদ্যবস্তু গলধকরণে পিচ্ছিল করে দিয়ে সাহায্য করে সেটি করতে, ক্ষণপথ সৃষ্টি করতে, চলনের সৃষ্টি করে থাকে। এবার আসি জনন কোষ। জনন কোষ নিয়ে বলতে গেলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে জনন কোষ হচ্ছে জননাঙ্গ সৃষ্টি করে থাকে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জনন কোষ জননাঙ্গ সৃষ্টি করে থাকে। তো হাইড্রার জনন কোষ কি ধরনের জননাঙ্গ সৃষ্টি করে থাকছে আমরা একটু দেখে নিই। এসব কোষ জননাঙ্গে অবস্থান করে। জনন কোষ দু ধরনের, একটি হচ্ছে শুক্রাণু, অন্যটি হচ্ছে ডিম্বাণু। তো শুক্রাণুর গঠন আমরা যদি দেখি, শুক্রাণু হচ্ছে অতি ক্ষুদ্র এবং নিউক্লিয়াস যুক্ত একটি স্ফীত মস্তক থাকবে। এই শুক্রাণুতে একটি নিউক্লিয়াস যুক্ত, ক্ষুদ্র নিউক্লিয়াস যুক্ত একটি মস্তক থাকবে এবং সেন্ট্রিওল যুক্ত একটি সংকীর্ণ মধ্যখণ্ড ও একটি লম্বা বিচলনক্ষম লেজ নিয়ে গঠিত। কি গঠিত? শুক্রাণু গঠিত। অপরদিকে ডিম্বাণু কিরকম হবে? পরিণত ডিম্বাণুটি বড় ও গোল, এর সাথে 3টি পোলার বডি থাকবে। এই যে জনন কোষে দু ধরনের কোষ দেখতে পাচ্ছি, একটি শুক্রাণু একটি ডিম্বাণু, এই কোষ দুটি নিয়েই হাইড্রার জনন কোষ গঠিত। জনন কোষের কাজ হচ্ছে যৌন জননে অংশগ্রহণ করা। এবার আসি আমরা নিডোসাইট। নিডোসাইট নিয়ে ওই যে প্রথমে বললাম যে হাইড্রার দেহে একটি নিডোসাইট থাকবে। এই নিডোসাইট কোনটি? এই যে এটি হচ্ছে নিডোসাইট। এই যে এই গঠনটি হচ্ছে নিডোসাইট। এই গঠনটি হচ্ছে নিডোসাইট। তো নিডোসাইট সম্পর্কে আমরা জেনে নেই। হাইড্রার পদতল ছাড়া বহিঃত্বকের সর্বত্র, বিশেষ করে কোর্সিকার পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে বা ওই সব কোষের ভেতরে নিডোসাইট অনুপ্রবিষ্ট থাকে। এখানে বলা হয়েছে হাইড্রার পদতল ছাড়া। তাহলে এটি কিন্তু একটি মনে রাখার মতো মোস্ট ইম্পর্টেন্ট একটি ইনফরমেশন যে নিডোসাইট কোথায় থাকে। নিডোসাইট হাইড্রার সর্বত্র দেহে থাকে, কিন্তু একটি জায়গায় থাকবে না, সেটি হচ্ছে হাইড্রার পদতল। পদতলে নিডোসাইট থাকবে না। এই পদতল ছাড়া বাকি সবখানে যে কোষটি থাকবে, এই পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে যে কোষটি থাকবে, এটি হচ্ছে নিডোসাইট। কোষগুলো গোল, ডিম্বাকার ও পেয়ালাকার এবং নিচের দিকে নিউক্লিয়াসবাহী দ্বৈত আবরণ বিশিষ্ট বড় কোষ। এই নিডোসাইটটি হবে কি রকম? এই নিডোসাইটের নিউক্লিয়াস বহন করে থাকবে এবং দ্বি আবরণ বিশিষ্ট হবে। এর মধ্যে কোষের মুক্ত প্রান্ত ক্ষুদ্র দৃঢ় সংবেদী নিডোসিল এবং অন্তরে গহ্বর ও প্যাঁচানো সুতাযুক্ত নেমাটোসিস্ট বহন করে। তাহলে নেমাটোসিস্ট কি? এই যে প্যাঁচানো যে সূত্রগুলো আমরা দেখতে পাচ্ছি নিডোসাইটের ভিতরে, এই প্যাঁচানোগুলোই হচ্ছে নেমাটোসিস্ট এবং এর মুখের দিকে এটি হচ্ছে নিডোসিল, মুক্ত ক্ষুদ্র এবং মুক্ত সংবেদী, দৃঢ় সংবেদী, এটি হচ্ছে আমাদের নিডোসিল। গহ্বরটিকে ঢাকনা দিয়ে ঢাকা থাকে। এই যে পুরো গহ্বরটিকে ঢাকনা দিয়ে ঢাকা থাকে, এই ঢাকনাটার নাম হচ্ছে অপারকুলাম। এবং এই নিডোসাইটের পাশে একটি গঠন থাকে, এই গঠনটির নাম হচ্ছে নিডোসিল। এটি হচ্ছে নিডোসিল। আর এই নিডোসিলটি ট্রিগারের মতো কাজ করে। তোমরা নিশ্চয়ই ট্রিগার দেখে থেকেছো, যে রিভলভার বা বন্দুকে আমরা যেটাতে আঙুল দিয়ে তাক করে টেনে নিয়ে পুশ করি, সেটি হচ্ছে ট্রিগার। এই নিডোসিলের এই অংশটি ট্রিগারের মতো কাজ করে এবং এটি কোনো বস্তু যখন শিকার করে থাকে তখনই এই ট্রিগারের মতো ধাক্কা দিয়ে তার মুখের দিকে প্রবেশ করাতে সাহায্য করে থাকে। তো এবার আসি আমরা নিডোসাইটের কাজ। নিডোসাইটের নেমাটোসিস্ট অঙ্গাণু প্রাণীর খাদ্য গ্রহণ ও চলন ও আত্মরক্ষায় ব্যবহৃত হয়ে থাকে। তাহলে এই গেল আমাদের একটি এপিডার্মিস অর্থাৎ বহিরাবরণের কোষগুলো নিয়ে আলোচনা। এবার আমরা যে দেখলাম গ্যাস্ট্রোডার্মিস, অর্থাৎ এই যে হাইড্রাকে ভাগ করে যে এপিডার্মিস গেল এবং এই যে গ্যাস্ট্রোডার্মিস আমরা পাচ্ছি। এবার আসি আমরা গ্যাস্ট্রোডার্মিস নিয়ে। গ্যাস্ট্রোডার্মিসও ঠিক তদ্রুপ এই কোষগুলোই থাকবে, মেসোগ্লিয়া থাকবে এবং নিচে এই কোষগুলোই থাকবে। তবে এই এপিডার্মিসে যে 7টি কোষ আমরা দেখতে পেলাম, গ্যাস্ট্রোডার্মিসে 7টি কোষ থাকবে না, গ্যাস্ট্রোডার্মিসে থাকবে 5টি কোষ। কিছু কিছু কোষ, 2টি কোষ কমে যাবে। কোন 2টি কোষ কমে যাবে তা নিয়ে আমরা এখন দেখব। এই 2টি কোষের মধ্যে যে কোষ কমে যাবে, একটি হচ্ছে জনন কোষ কমে যাবে, আরেকটি হচ্ছে এই যে নিডোসাইট, এই নিডোসাইটটি কমে যাবে গ্যাস্ট্রোডার্মিসে। তো আমরা এখন আসি গ্যাস্ট্রোডার্মিস নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনায়।
গ্যাস্ট্রোডার্মিসের গঠন কিন্তু খুবই সরল। গ্যাস্ট্রোডার্মিসের গঠন খুবই সরল। এর মধ্যে আমরা প্রথমে দেখতে পাবো পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ। এপিডার্মিসের মতো একটি পুষ্টিকোষ বা পেশি আবরণী কোষ দেখতে পাবো। এই গ্যাস্ট্রোডার্মিসের পেশি আবরণী কোষের গঠনটি ঠিক এই এপিডার্মিসের পেশি আবরণীর মতোই, তবে এখানে এই পুষ্টিকোষগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে। গ্যাস্ট্রোডার্মিসের দুভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে ফ্ল্যাজেলীয় কোষ, অন্যটি হচ্ছে ক্ষণপদীয় কোষ। ফ্ল্যাজেলীয় কোষ কোনটি? এগুলোর মুক্ত প্রান্তে 1 থেকে 4টি সুতোর মতো ফ্ল্যাজেলা যুক্ত থাকে। হ্যাঁ, ফ্ল্যাজেলা হচ্ছে লেজের মতো যে গঠনগুলো যুক্ত থাকে পেশি আবরণী কোষের সাথে, সেটি হচ্ছে ফ্ল্যাজেলীয়। অন্যটি হচ্ছে ক্ষণপদীয়। কি? এগুলোর মুক্ত প্রান্ত ক্ষণপদযুক্ত। ক্ষণপদ যে কোষগুলোর সাথে থাকবে সেটি হচ্ছে ক্ষণপদযুক্ত। কাজ ঠিক এপিডার্মিসের মতোই। পেশি প্রবর্ধনগুলো সংকোচন ও প্রসারণের মাধ্যমে দেহকে সরু ও মোটা করে, অর্থাৎ পেশির কাজ করে থাকে। মুখকর্ষিকা গোড়ার অবস্থিত পেশি প্রবর্ধনগুলো নিজের ছিদ্র বন্ধ করতে স্ফিংক্টারের মতো কাজ করে। ফ্ল্যাজেলীয় কোষের ফ্ল্যাজেলা আন্দোলিত হয়ে খাদ্যবস্তু ক্ষুদ্র কণায় পরিণত করে। এই যে ফ্ল্যাজেলীয় কোষগুলো যে রয়েছে এই গ্যাস্ট্রোডার্মিসের পরে তো সিলেন্ট্রন খাদ্য পরিপাককারী যে গহ্বরটি রয়েছে, এই ফ্ল্যাজেলীয় কোষের ফ্ল্যাজেলাগুলো কি করে, যে খাদ্যটি হাইড্রা খেয়ে ফেললো সেটিকে এই লেজগুলো দিয়ে এরা ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে ফেলে। প্রয়োজনে কোষ আন্দোলিত হয়ে মুখ ছিদ্রপথে পানি প্রবেশ করায়। এই ফ্ল্যাজেলীয় কোষগুলো আন্দোলিত হয়ে পানি প্রবেশ করায় মুখ ছিদ্রপথে। ক্ষণপদীয় কোষগুলো কি করে থাকে? ক্ষণপদীয় কোষের ক্ষণপদ খাদ্যকণা গলাধঃকরণ করে অন্তঃস্থ খাদ্য গহ্বরে পরিপাক করে। ক্ষণপদীয় কোষের কি করে? এই গলাধঃকরণ করে এগুলোকে সিলেন্ট্রন অর্থাৎ যে পরিপাকৃত যে গহ্বরটি রয়েছে সেখানে স্থানান্তরিত করে ফেলে। এবার আসি আমরা গ্রন্থি কোষ। বিক্ষিপ্তভাবে পুষ্টিকোষের ফাঁকে ফাঁকে এসব কোষ অবস্থান করে এবং এগুলোর সংখ্যা মূল দেহ ও হাইপোস্ট্রামে সর্বাধিক, পদতলের স্বল্প ও কোর্সিকায় অনুপস্থিত। তাহলে কোর্সিকায় কি থাকছে? কোর্সিকায় গ্রন্থি কোষ কোর্সিকায় থাকছে না। হ্যাঁ, আমরা হচ্ছে কিসে দেখেছিলাম যে নিউরোসাইট কোথায় থাকে? নিউরোসাইট পদতলে থাকে না। এপিডার্মিসে দেখেছিলাম নিউরোসাইট পদতলে থাকে না। ঠিক সেরকমই আমরা আরেকটি ইনফরমেশন পেলাম গ্যাস্ট্রোডার্মিসের কোষের ক্ষেত্রে। সেটি কি? সেটি হচ্ছে গ্রন্থি কোষ কোর্সিকায় থাকবে না। তো গ্রন্থি কোষ আবার দু ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে মিউকাস ক্ষরণকারী, অন্যটি হচ্ছে এনজাইম ক্ষরণকারী। তোমরা বুঝতে পারছো যে গ্রন্থি কোষটি মিউকাস ক্ষরণ করে থাকবে সেটি হচ্ছে মিউকাস ক্ষরণকারী, এবং যেটি এনজাইম ক্ষরণ করে থাকবে সেটি হচ্ছে এনজাইম ক্ষরণকারী। তো মিউকাস ক্ষরণকারী প্রধানত হাইপোস্ট্রাম অঞ্চলে থাকে, যেহেতু হাইপোস্ট্রামে মুখছিদ্র অবস্থান করে এবং এই মুখছিদ্র দিয়ে হাইড্রা খাদ্য শিকার করে থাকে, তাই সেখানে মিউকাস ক্ষরণকারী গ্রন্থি কোষটি থাকে। আর এনজাইম ক্ষরণকারী যেটি হচ্ছে সেটি হচ্ছে পরিপাকে থাকে। পরিপাক অর্থাৎ সিলেন্ট্রন যে গহ্বরটি রয়েছে এই পরিপাক কোষগুলোতেই হচ্ছে তোমার এনজাইম ক্ষরণকারী গ্রন্থি কোষটি থেকে থাকে, কেননা এনজাইম তো খাদ্য পরিপাক করার কাজে ব্যবহৃত হয়ে থাকে। এবার আসি আমরা ইন্টারস্টিশিয়াল কোষ। ইন্টারস্টিশিয়াল কোষ এপিডার্মিসের মতো সেম, এগুলো পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে থাকে, গোলাকার এবং নিউক্লিয়াস যুক্ত সুস্পষ্ট মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া এগুলো থাকবে, রাইবোজোম থাকবে, এগুলোই এন্ডোডার্মিসের প্রয়োজনীয় যে কোনো কোষ গঠন করাই এর কাজ। ওই যে পুনরুৎপাদনের মাধ্যমে কোনো কোষ নষ্ট হয়ে গেলে পুনরুৎপত্তির মাধ্যমে এই কোষগুলো গঠন করাই হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষের কাজ। আসি সংবেদী কোষ। এপিডার্মিসের মতো সেম সংবেদী কোষ গ্যাস্ট্রোডার্মিসেও থাকবে। এটি এপিডার্মিসের যে কাজগুলো করে থাকে গ্যাস্ট্রোডার্মিসের সেম কাজ করে থাকবে, যে বিভিন্ন সংবেদন তো যেগুলো সে পেয়ে থাকে, গ্রহণ করে থাকে উদ্দীপনাগুলো, সেগুলো স্নায়ুতন্ত্রে প্রেরণ করে থাকবে। এবার আসি স্নায়ু কোষ। শেষ গ্যাস্ট্রোডার্মিসের যে শেষ যে কোষটি রয়েছে সেটি হচ্ছে স্নায়ু কোষ। স্নায়ু কোষ তোমরা বুঝতেই পারছো যে এগুলো মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে। ইয়েস, এই যে মেসোগ্লিয়া ঘেঁষে কোষগুলো অবস্থান করছে এই কোষগুলোই হচ্ছে স্নায়ু কোষ। এটি ঠিক গ্যাস্ট্রোডার্মিসেও রয়েছে, কারণ গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো নিচের দিকে এভাবে অবস্থান করবে। গ্যাস্ট্রোডার্মিসের কোষগুলো নিচের দিকে এভাবে অবস্থান করবে, তাহলে এই মাঝখানে যে অংশটি রয়েছে এটি হচ্ছে মেসোগ্লিয়া, আর এখানে এই স্নায়ু কোষগুলো অবস্থান করবে। স্নায়ু কোষগুলো কি করবে? সংবেদী কোষ যে উদ্দীপনার মাধ্যমে যে উদ্দীপনাগুলো গ্রহণ করবে বাইরে থেকে, সূর্যের আলো, তাপ, চাপ যেগুলোই হোক, এই স্নায়ু কোষ সেটি হাইড্রার পুরো দেহে পৌঁছে দিবে। এটি হচ্ছে স্নায়ু কোষের কাজ। এবার মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া নিয়ে তো বারবারই বলা হচ্ছে যে এপিডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যে অংশটি রয়েছে জেলির মতো, সেটি হচ্ছে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়ার কাজ কি? মেসোগ্লিয়ার কাজ দেখতে গেলে দেখব মেসোগ্লিয়া দেহের অবলম্বনের সহায়তা করে এবং এক ধরনের নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে। এই যে হাইড্রার দেহের নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করছে, এটি কে কাজ করছে? মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া দুটি কোষস্তরের ভিত্তিরূপে কাজ করে। মেসোগ্লিয়া দুটি কোষস্তরের ভিত্তিরূপে কাজ করে মানে
কি, এখানে ভিত্তিরূপে কাজ করছে কি কি দুটি কোষ স্তর, একটি হচ্ছে এপিডার্মিস, অন্যটি হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। এটি দেখো এই যে ভিত্তি দুটো রয়েছে, এপিডার্মিসের ভিত্তি এখানে, গ্যাস্ট্রোডার্মিসের ভিত্তি এখানে। এই যে এই ভিত্তি দুটো রয়েছে এর ভিত্তির স্তর হিসেবে কাজ করছে কে, মেসোগ্লিয়া। তাহলে আমরা চিত্র থেকেও কিন্তু এই কাজটি ধরে নিতে পারি যে মেসোগ্লিয়ার কাজটি কি। স্নায়ুকোষ ও সংবেদী কোষতন্তু সমূহ এবং পেশি আবরণী কোষের সংকোচনশীল ও মাইক্রোফাইব্রিল ধারণ করে। যেহেতু মেসোগ্লিয়াতে স্নায়ুকোষ রয়েছে এবং এই যে সংবেদী কোষগুলো রয়েছে এবং এই যে পেশি আবরণী কোষের যে এই গোড়ার দিকের অংশটি রয়েছে, এগুলো এই মেসোগ্লিয়ায় ধারণ করে থাকে। মেসোগ্লিয়ায় অবস্থিত পেশি আবরণী কোষের সংকোচনশীল মাইক্রোফাইব্রিলের সংকোচনে দেহ বা কোষিকা খাটো হয়, ফলে দেহ বাঁকানো সম্ভব। এই যে এখানে যে পেশি আবরণী কোষের যে মাইক্রোফাইব্রিলগুলো রয়েছে, এগুলো খাটো হয়ে যখন আসে তখনই হাইড্রা তার দেহকে বাঁকায় দিতে পারে। এই হচ্ছে আমাদের মেসোগ্লিয়া। এবার আমরা সর্বশেষ সেটি হচ্ছে আমাদের সিলেন্ট্রন, অর্থাৎ খাদ্য পরিপাককারী অংশ। এই সিলেন্ট্রন হাইড্রার দেহগহ্বরে এই যে ফাঁকা স্থানটি আমরা দেখতে পাচ্ছি, এটি হচ্ছে আমাদের সিলেন্ট্রন। এটি গ্যাস্ট্রোডার্মিসে পরিবৃত থাকে, অর্থাৎ এপিডার্মিসে পরিবৃত থাকে গ্যাস্ট্রোডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের মাঝখানে যেটি থাকছে সেটি হচ্ছে আমাদের সিলেন্ট্রন। এতে খাদ্যের বহিঃকোষীয় পরিপাক ঘটে এবং খাদ্যসার শ্বসন ও রেচন পদার্থ পরিবাহিত হয় বলে একে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর বা পরিপাক সংবহন গহ্বরও বলে থাকে। কোষিকায় সিলেন্ট্রন প্রসারিত থাকে বলে এগুলো ফাঁপা হয়। দেহের উপরিভাগে অবস্থিত একমাত্র মুখ ছিদ্রের মাধ্যমে সিলেন্ট্রন বাইরে উন্মুক্ত থাকে। তাহলে সিলেন্ট্রন কিসের মাধ্যমে বাইরে উন্মুক্ত থাকছে, দেহের উপরিভাগে যে মুখ ছিদ্রটি রয়েছে তার মাধ্যমে এটি উন্মুক্ত রয়েছে। এরই মাধ্যমে শেষ হয়ে গেল আমাদের আজকে হাইড্রার অন্তর্গঠন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।